আসসালামু আলাইকুম। আহ, অনেকদিন পর আবার সবার মাঝে চলে আসলাম। আজকে আমাদের ক্লাসগুলো আজকে থেকে আবার কন্টিনিউ হবে। কয়েকদিনে আমাদের আহ, যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোকে মিনিমাইজ করে আজকে থেকে আমরা আবার ক্লাসগুলো নিব আশা করছি। তো যাই হোক, সবাই হয়তো লাইনে আছেন। আমার ভিডিওটা এবং ইয়েটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, তাহলে আমি ক্লাসগুলো শুরু করব। আজকে কিছু অ্যালগোরিদম, মানে আমরা তো অ্যালগোরিদমের 4টা টপিক শেষ করেছি। আজকে হলো অ্যালগোরিদমের কিছু ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, যে কি কি ধরনের অ্যালগোরিদম আছে এবং সেগুলো কিভাবে কাজ করে, এইসব জিনিসগুলো নিয়ে আমি আসলে আজকে ক্লাসে আলোচনা করতে চাচ্ছি। তো যাই হোক, তো সবাই কি আমার ভিডিওটা শুনতে পাচ্ছেন, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং ভিডিওটা ক্লিয়ার কি না? ক্লিয়ার না? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজকে আমরা আলোচনায় চলে যাই। তো আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব এক্স্যাক্টলি। তো সেই কিছু মানে অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটা অ্যালগোরিদম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হফম্যান কোডিং। সেটা নিয়ে একটু আলোচনা করব, হফম্যান কোডিংটা কিভাবে কাজ করে বা জিনিসটা কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অনেকেই মোটামুটি জয়েন হয়েছেন ভিডিওতে, আপনারা একটু মনোযোগ সহকারে একটু দেখেন। খুবই ইম্পর্টেন্ট তিনটা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, যে তিনটা অ্যালগোরিদম আমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি। তো তার আগে আমি কয়েকটা জিনিস একটু লিখে নেই, যাতে বেসিকটা বুঝাইতে সুবিধা হয়, আপনাদের বুঝতে সুবিধা হয়। হফম্যান কোডিং, আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব, হফম্যান কোডিংটা কী জিনিস বা কীভাবে কাজ করে। সো হফম্যান কোডিং, আচ্ছা আমি পুরো ডিটেলস জিনিসটাকে ক্লিয়ারলি বুঝাবো, তারপর একটা প্রবলেম দেখাবো, তারপর সেকেন্ড প্রবলেমটা আমি দেখাবো যে পরীক্ষায় কীভাবে আসে সেটা দেখাবো হলো একদম শেষে। কিন্তু তার আগে আমি ডিটেলস জিনিসটা বুঝাবো। হ্যাঁ, আচ্ছা। সো এই ব্যাপারটা আসলে কি, যদি আমরা সিম্পলি বুঝতে যাই, আমরা যদি ব্যাপারটা সিম্পলি বুঝতে যাই, তাহলে ব্যাপারটা এরকম হলো যে আমাদের হফম্যান কোডিংটা হলো, ধরেন আমি নেটওয়ার্ক দিয়ে একটা ডাটা পাঠাতে চাচ্ছি। ধরেন আমি একজনকে লিখলাম, ডিয়ার স্যার হাউ আর ইউ, তারপর আই এম অ্যাটেন্ডিং দ্য অফিস টুমোরো, এই হাবি জাবি, এরকম ধরেন একটা অ্যাপ্লিকেশন পাঠাইলাম ইংলিশে লিখে। এখন নেটওয়ার্ক দিয়ে যদি বিট ওয়াইজ যেতে চায়, তাহলে ধরেন একটা বিট বা একটা আস্কি ক্যারেক্টার কতটুকু সাইজ ডাটা নিবে। একটা আস্কি ক্যারেক্টার ধরেন যে এরকম আছে যে ডিয়ার স্যার, ধরেন এরকম আমি এটা লিখলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা ক্যারেক্টার আছে, প্রতিটা আস্কি ক্যারেক্টার হচ্ছে কত, 8 বিট করে, 8 বিট করে। তাহলে আমরা টোটাল কত বাই 56 বিট ডাটা পাই আর কি, 56 বিট ডাটা। এখন এই 56 বিট ডাটা আমার কোথায় দিয়ে যাবে, আমার নেটওয়ার্ক দিয়ে ট্রান্সফার হবে। নেটওয়ার্ক দিয়ে ট্রান্সফার হয়ে সেটা আমার ইউজারের কাছে যাবে। এখন এই ডাটাটা যদি পুরো ক্যারেক্টার বা পুরোটা যদি এভাবে যায়, তাহলে কিন্তু নেটওয়ার্কের উপর অনেক প্রেশার পড়তেছে, বিকজ অনেকটা ডাটা যাচ্ছে। কিন্তু সেই জিনিসটাকে যদি আমি ছোট করে, সেই জিনিসটাকে যদি আমি ছোট করে একটা ইজিয়েস্ট মাধ্যমে পাঠাইতে পারি, বা ছোট করে যদি একটা সিম্পল
কি বলবো, ছোট করে যদি একটা সিম্পল ওয়েতে বা একটু সাইজ কম্প্রেস করে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমার নেটওয়ার্কটা ফাস্টার হচ্ছে। বিকজ বিট যত বেশি হবে নেটওয়ার্কটা তত বেশি মানে কনজেশন বেড়ে যাবে আর কি। সো সেটাই বলছে যে হফম্যান কোডিং ইজ এ টেকনিক টু কম্প্রেস ডাটা রিডিউস ইটস সাইজ উইদাউট লসিং এনি ডিটেলস। তাহলে সেটাকে যদি আমি ছোট করে কোনো কিছু লস করা ছাড়া পাঠাইতে পারি, তাহলে সেটা হলো আমার কি হলো যে কিছু জায়গায় স্পেস ফ্রি পাইলাম, নেটওয়ার্কের উপর প্রেশারটা কম পড়লো। হ্যাঁ, আচ্ছা, এটা 64 হবে আসলে, 8 64। ধরেন আপনার কাছে একটা টুথপেস্ট আছে, আপনি যাচ্ছেন হলো ওই যে ধরেন ট্যুরে যাচ্ছেন, তো আপনার কাছে একটা টুথপেস্ট আছে, আপনি টুথপেস্টের মধ্যে আপনার কাছে একটু মানে 3/4 ভাগের 1 ভাগ টুথপেস্ট আছে আর কি। তখন আপনি বাকি অংশটা কী করলেন, মোড়াইয়া ছোট মানে পেঁচাইয়া টুথপেস্টের নিচের অংশটা পেঁচাইয়া ছোটো করে দিল, কিন্তু সেম টাইপের টুথপেস্টই আছে, কিন্তু আপনি কী করলেন, জিনিসটা কম্প্রেস করে ছোটো করে ফেললেন, তখন সেটাকে ব্যাগের যে কোনো একটা কোনায় নিয়ে আপনি যেতে পারছেন। সো এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় কম্প্রেশন। কম্প্রেশন করে আমি কি করতেছি, সেম ডাটাটাই পাঠাচ্ছি। হ্যাঁ, সো যখন ডাটাটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয় তখনই এটা কাজে লাগবে, কিন্তু যদি ফ্রিকোয়েন্সি ইউজ না হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কাজে লাগবে না। ফ্রিকোয়েন্টলি ইউজ মানে কি, ধরেন আপনি যদি 10 লাইন ইংলিশ লেটার পাঠান, তাহলে কিন্তু একটা ক্যারেক্টার অনেকবার আসতেছে, তখন ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে, তখন কিন্তু এই হফম্যান কোডিংটা খুব ভালো কাজ করে এবং রিডিউস করে। আচ্ছা, এবার আসি কেন আমি হফম্যান কোডিংটা পড়াচ্ছি, বিকজ এটা পরীক্ষা অনেকবার আসছে, বুয়েট পরীক্ষা নিলে অনেকবার আসে, ইভেন ব্যাংকের এমসিকিউতে 2-3টা কোশ্চেন আসছিল হফম্যান কোডিং থেকে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে ঠিক সেই হফম্যান কোডিংটাই বুঝাবো। প্রথমে বুঝাবো ডিটেলস, দেন তারপর বুঝাবো যে পরীক্ষায় কীভাবে আসে। সো আগে আমরা একদম বেসিক থেকে বোঝা শুরু করি। সো যতটুকু বুঝাইছি অতটুকুই বুঝছেন, যে হফম্যান কোডিংটা এক্স্যাক্টলি কী কাজ করে সেটা তো বুঝছেন না, যে একটা বড় ডাটাগুলোকে কম্প্রেশন করে আরেকটা জায়গায় পাঠানো হয়। সো আমরা কি ক্লিয়ার হয়েছি না এতটুকু, যে হফম্যান কোডিংটা কীভাবে কাজ করে? নাও আমরা দেখাবো যে হফম্যান কোডিং এক্স্যাক্টলি কী এবং কীভাবে কাজ করে। তো আমি ধরে নেই যে আমার ডাটা দিয়ে আমি একটু মানে ছোট ডাটা নেই আর কি, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, ছোটটা ধরেন এরকম একটা ডাটা হফম্যান কোডিং দিয়ে যাচ্ছে, যে বি সি সি, এ বি বি, ডি ডি, এ ই, এ ই সি সি, বি বি, এ ই, ডি ডি সি। ধরেন এরকম একটা ডাটা আমার নেটওয়ার্ক দিয়ে যাবে, এটার উপর আমি হফম্যান কোডিংটা অ্যাপ্লাই করব। সো কি করে হফম্যান কোডিংটা এটার উপর অ্যাপ্লাই করতে পারি, তার উপর আমি এখন সেটা বোঝানোর আগে আমি বলে নিচ্ছি যে আমি এবিসিডির মধ্যে কেন রেঞ্জটা কেন রাখলাম, যাতে আমার হিসাব করতে সুবিধা হয় সেজন্য রাখলাম। আচ্ছা, যাই হোক, তো আমি যদি আজকি ধরে ধরে পাঠাই, তাহলে এখানে কত বিট ডাটা হচ্ছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, টোটাল 20টা ক্যারেক্টার, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা লিখছি আমি, 20টা লিখলে সুবিধা হতো। আচ্ছা, সো আমি হলো এখানে 19টা ক্যারেক্টার লিখছি, কোনো সমস্যা নেই। ধরেন আমরা বাড়ায় দিই, তাহলে তো হচ্ছে আমরা গুনি। এ আছে কয়টা? এ আছে ধরেন 1টা 2টা 3টা, গুনে কাজ করতে হবে। হ্যাঁ, এ আছে 3টা। বি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4 5, বি আছে 5টা। হ্যাঁ, আচ্ছা, সি আছে কয়টা? 1 2 3 4 5, আরেকটা সি দিয়ে দেই। আচ্ছা, সি আছে 6টা। ডি আছে কয়টা? 1 2 3 4, 4টা। আর ই আছে কয়টা? তাহলে 1 2, 2টা আছে। তাহলে দেখেন আমার টোটাল কি 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 কয়টা ক্যারেক্টার আছে, এ বি সি ডি। তাহলে আমি যে একটা বক্স আর্ট করি, মানে একটা যদি বক্স নেই, যে ক্যারেক্টার সিএইচ মানে ক্যারেক্টার, তাহলে এ বি সি ডি ই ক্যারেক্টার আছে। তাহলে ফ্রিকোয়েন্ট ফ্রিকোয়েন্ট মানে কি, কতগুলো মানে কতটা ক্যারেক্টার আছে। তাহলে এ 3টা, বি 5টা, সি 6টা, 4টা, 2টা। আচ্ছা, এখন তাহলে কতটুকু জায়গা লাগতেছে, জায়গা মানে স্পেস লাগতেছে কতটুকু, সেটা যদি আমি কাউন্ট করি, দেখেন 3টা আছে আর 8 করে, 8 বিট করে, তাহলে 3টা 24, 5টা 40, 6টা 48, 4টা 32, আর 2 16। তাহলে আমার টোটাল যাচ্ছে কত, টোটাল স্পেস যাচ্ছে হলো 16
6 7 8 8 8 16, 16 আর 4 24 4, হাতে আছে 2, 3 4 5 6, 6 4 10 14 15 16, মানে 164 বিট জায়গা আমার নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখন যদি এই জিনিসটাকে যদি আমি কম্প্রেশন করি, হ্যাঁ সরি, 6 7 8 8 8 16, 16 4 20, 160 বিট জায়গা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি ক্যালকুলেশনে ভুল করেছি, এটা কোনো সমস্যা না, এটা আপনারা করে নিন। 160 বিট জায়গা, 160 বিট স্পেস আমার লাগতেছে যদি আমি এটাকে নেটওয়ার্ক দিয়ে ট্রান্সফার করি। আচ্ছা, কিন্তু এখন যদি এই এ বি সি ডি গুলোর যে আস্কি ভ্যালু আছে, আস্কি ভ্যালু কীরকম, এ মানে 65, 66, 67, 68, 69, 69, সো এটা একটা বাইনারি আছে 65, 0 1 0 0 সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এরকম একটা বাইনারি ভ্যালু আছে এগুলোর। আমি যদি এই জিনিসটাগুলোর বাইনারি আমি করে যদি পাঠাই, তাহলে কিন্তু আমার অনেক স্পেস লেগে যাচ্ছে। কত স্পেস? 160। কিন্তু এবিসিডিগুলো যে আমি নিজের মতো করে একটা বাইনারি বা একটা কোড দিয়ে যদি পাঠাই, তখন কিন্তু আমার এনকোডিং অ্যান্ড ডিকোডিংয়ে এনকোডিং করতে স্পেসটা অনেক কমে যাবে। সেই যে টেকনিকটা, সেটার নামই এক্স্যাক্টলি হফম্যান কোডিং। তো সেটাকে আমি কি করে করতে পারবো, আমরা সেই জিনিসটা এখন দেখব। কিন্তু তার আগে আপনাদেরকে বলে নেই যে যদি আমি হফম্যান কোডিং ছাড়া পাঠাইতাম তাহলে কত লাগতো? 160 বিট জায়গা লাগতো। হ্যাঁ আচ্ছা, হ্যালো, হ্যাঁ, না 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 ভাই, শেষ। তো এই ছিল আমাদের মানে হফম্যান কোডিংয়ের কাহিনী, যে এভাবে আমরা পাঠাইতে পারবো। তো তামিম সিএসসি কোশ্চেন করেছে স্পেস কেমনে নিলেন। স্পেস এই যে এ মানে 3টা ক্যারেক্টার আছে, তাহলে এর আস্কি কয় বিট? 8 বিট। তাহলে 3টা ক্যারেক্টার মানে কত বিট? 24 বিট। এভাবে 5টা আছে 40 বিট, 48 বিট, 32 বিট, 16 বিট, মানে 8 দিয়ে গুণ করে করে আমরা এটা পাইলাম। তাহলে টোটাল 160 বিট লাগতেছে। এখন আমি যেটা করব, যে এই যে আস্কি ভ্যালুগুলো দিয়ে আমি পাঠাচ্ছি, আস্কি ভ্যালুগুলো কি বাইনারি করে নেটওয়ার্ক দিয়ে পাঠানো লাগতেছে। এখন আমি নিজের মতো করে হফম্যান কোডিং অ্যাপ্লাই করব। করার পর দেখবেন যে এবিসিডির জন্য কিছু কোড জেনারেট হবে, কোড বা এরকম বাইনারি ট্রি জেনারেট হবে। সেটার পরে এক্স্যাক্টলি আমার স্পেসটা কত লাগবে সেটাকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু 8 বিট মানে কি, আমার এক্স্যাক্টলি আস্কি ভ্যালুর জন্য 8 বিট করে লাগতেছে, তাই না? এর জন্য বি এর জন্য 8 বিট করে লাগতেছে। তো কিন্তু সেই বিটটাকে যদি আমি কমায়া এর একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের কম্প্রেশনটা মানে জায়গাটা অনেক কমবে। সো সেটাই আমি এখন দেখাবো। তাহলে এই পর্যন্ত সবাই বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আমাকে একটু কমেন্ট করে জানান। জানানোর পরে এখন আমি আমাদের মেইন জিনিসে চলে যাবো আর কি, যে ঠিক এক্স্যাক্টলি জিনিসটাকে কীভাবে করা যায়। হ্যাঁ, সেটা আমি চলে যাব। সো এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। যে এই পর্যন্ত সবাই বুঝেছেন কি না, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে আর কি। একটু কমেন্ট করে জানান যে এই বেসিক লেভেলটা সবাই বুঝছেন কিনা। আচ্ছা, হ্যাঁ, এই বেসিক লেভেলটা সবাই বুঝছেন কিনা একটু জানাবেন। ইয়েস সবাই বুঝছি না, ভেরি গুড। তাইলে এবার দেখি। সো আমাদের ফার্স্ট সিস্টেম হলো এই জিনিসটাকে আমাদের সর্টিং করতে হবে। কি করতে হবে? আমাদের সর্টিং করতে হবে। সর্টিং করলে কি হবে? সর্টিং করলে জিনিসটা আমাদের ট্রি করতে, হফম্যান কোডিংয়ের যে ট্রি আছে সেই ট্রিটা করতে সুবিধা হবে। তো আমি সর্টিং করলে দেখেন কি হয়, E2 A3 D4 B5। কেউ না বুঝলে সাথে সাথে কমেন্ট করবেন, এটা কিন্তু পরীক্ষা আসে সেজন্য বললাম। আচ্ছা, তারপরে যখন সর্টিং করলাম ছোট থেকে বড়, তারপরে সিস্টেম হলো
যে প্রথম দুইটাকে নিয়ে আমি ট্রি বানাবো প্রথম স্টেপে, হ্যাঁ প্রথম দুইটাকে নিয়ে আমি ট্রি বানাবো। তো প্রথম দুইটাকে নিয়ে ট্রি বানাইলে আমাদের কি হবে, একটা আছে 2 3, ছোটোগুলা বাম দিকে রাখবো, বড়গুলা ডান দিকে রাখবো, হ্যাঁ এটা হলো আমার সিস্টেম। তাহলে 2 আর 3, তাহলে আমি কি পেলাম দেখেন তো, এখানে এখানে পেলাম 2 আর 3 যোগ করলে কত হলো 5 5। এখানে আমার হলো ই, ই মানে কত 2, এখানে আমি পাইলাম কত, এখানে আমি পাইলাম এ, এ মানে আমার হলো 3। সো দুইটা কিন্তু আমার একটা হয়ে গেছে, তাহলে এটাকে আমি বলবো স্টেপ 1, হ্যাঁ স্টেপ 1-এ আমার এটা কমপ্লিট। এবার আমরা আসি স্টেপ 2-তে। স্টেপ 2-তে যদি আমি দেখি তাহলে আমি এখন সর্টিং ভ্যালুটা কি পাইলাম, যে ইন্টারনাল বা এ প্লাস ই মিলে আমি পাইছি 5। তারপরে সরি এটা লিখতে হবে না, যেটা লিখতে হবে সেটা হলো যে আবার আমি ছোট থেকে একবারে সাজায় ফেলি। তাহলে দেখেন আমি পাইলাম 5, তাহলে আমার এখন ছোট কি আছে, ডি আছে আমার 4, তারপরে এ প্লাস ই আছে আমার কত 5, তারপরে শুধু বি আছে 5, তারপরে আমার সি আছে 6। যে কেউ যদি না বুঝেন সাথে সাথে কিন্তু কমেন্ট করবেন, হ্যাঁ নাইলে কিন্তু বুঝবেন না, না হলে বুঝবেন না প্লিজ। আমি সবার থেকে সাথে সাথে কমেন্ট কমেন্ট চাচ্ছি আর কি। আচ্ছা তাহলে আমার কি আছে, এ ডি আছে 4, এ প্লাস ই আছে 5, বি আছে 6, তা আর সি আছে 6, হ্যাঁ। আচ্ছা তাহলে নাও আমার সবচেয়ে ছোটকে এই দুইটা, তাই না, এই দুইটা আমার ছোট, তাহলে এখানে ট্রিটা কি হবে, এটা হলো এটার জন্য ট্রি, তাহলে এখানে ট্রি হবে যে এই 5 আর 4 মিলে, তাহলে 5 আর 4 মিলে আমি কত পাই 9। তো 9-এর মধ্যে ছোটকে 4, তাই এটাকে এখানে নিয়ে আসবো ডি, ডিকে আমি এখানে নিয়ে আসবো, ডিকে এখানে নিয়ে আসলাম, এটা হলো আমার 4। আচ্ছা হ্যাঁ এটা হলো 4। আচ্ছা আর এখানে আমার হলো এ প্লাস ই বসবে, সো সে যেটা আছে আমি সেটা কি বসাই দিব, হ্যাঁ এখানে ই, ভ্যালু লেখা লাগবে না, ভ্যালুটা আপনারা লিখে নিন, নিচে এ আর ই আর এ আছে। সো স্টেপ 2 আমার শেষ হয়ে গেল। তারপর আমার আছে কি স্টেপ 3। সো স্টেপ 3 আমি কিভাবে করব, স্টেপ 3-তে আমি কি পেলাম, যে এই দুটো যোগ করে কিন্তু আমার একটা হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি যে এ প্লাস ই প্লাস ডি সমান সমান আমার হয়ে গেছে কত 9। তারপরে আমি স্টেপ একটু মুছি যাতে আমরা উপরের অংশটা লিখতে যাই। আচ্ছা সবাইকে বুঝেন পরে লিখবেন, এ প্লাস ডি প্লাস, আচ্ছা আমার 9, তারপরে ছোট কি আছে 5 আর 6, তাই না, তাহলে আমি লিখবো বি সমান সমান 5, সি সমান সমান 6, সর্টিং করলাম। এখন ট্রিটা কাকে নিয়ে হবে, 5 আর 6-কে নিয়ে হবে, বিকজ তারাই হলো সবচেয়ে ছোট। তাহলে আমি কী পেলাম 5 6 11। সো বি চলে আসবে আমার বাম দিকে, বি এখানে আমি পাইলাম 5, আর সি চলে আসবে ডান দিকে, সি এখানে পেলাম কত আমি 6, এখানে 6। তাহলে কাহিনী শেষ। তাহলে এবার স্টেপ 4-এ আমার কি হবে, স্টেপ 4, তাহলে স্টেপ 4-এ আমি পাচ্ছি কাকে, এখন স্টেপ 4-এ পাবো বি প্লাস, আচ্ছা স্টেপ এটা এখানে নিই, বি প্লাস সি সমান সমান 11, আর এখানে পাইছি এ প্লাস ই প্লাস ডি সমান সমান পেলাম 9। এখন আমি এই দুইটা নিয়ে করব। সো এই দুইটা নিয়ে করলে এখন আমার কী দাঁড়াবে, সেটাকে আমরা একটু খেয়াল করি, স্ক্রিনটাকে আরেকটু ছোট করি। হ্যাঁ এখন যদি এই 9 আর 11-কে নিয়ে করি তাহলে আমার আসে হলো 20 20টা ক্যারেক্টার, আমার 20 পাইলাম। তাইলে 9 আমার ছোট, এইদিকে চলে আসলো 9। সো 9-এর মধ্যে আমার কি কি আছে, 9-এর মধ্যে আছে ডি, 9-এর মধ্যে আছে ডি, আর এইদিকে আছে আমার হলো 5, 5-এর মধ্যে আছে ই, 5-এর মধ্যে আছে আমার এ। আচ্ছা আর এই দিকটা থেকে আছে, এই দিকটাতে আমি পাবো 11, 11-এর সাথে আছে আমার কে, আমার বি, আর এদিকে আছে আমার হলো সি। ওকে সো এই হলো আমার হফম্যান কোডিংয়ের ফুল ট্রিটা আমি করে ফেললাম। সো এই পর্যন্ত সবাই বুঝছেন পুরোটা ট্রি কিভাবে করলাম, সেটা কি বুঝছেন, সেটা কি বুঝেছেন সবাই? প্লিজ এভরিবডি, আমি সবার কাছ থেকে চাচ্ছি অ্যান্সার চাচ্ছি, সবাই কি বুঝেছেন কি না এ পর্যন্ত? ইয়েস অলওয়েজ দুইটা ডাটা নিয়ে ট্রি হবে, কামরুল ইসলাম ভেরি গুড, অলওয়েজ দুইটা ডাটা নিয়ে আমাদের ট্রি হবে। সো আমরা সবাই এই পর্যন্ত বুঝেছি তাই না? আচ্ছা ভেরি গুড। কেউ কি বুঝেন না এরকম কেউ আছেন? আচ্ছা না বুঝলে ভালো। আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি যে সবাই বুঝতে পারছে। তাহলে এখন দেখেন, এখন এখন
তাহলে এখানে আমি এবার কিভাবে কাউন্ট করব, বাইনারি কোড যে জেনারেট করতে হবে নতুন নতুন, সেটার জন্য কীভাবে করব, সেটার জন্য সবসময় মনে রাখতে হবে যে লেফট হ্যান্ড বা লেফট, একটা ট্রির কি দুইটা থাকে, লেফট আর রাইট। সো লেফট হ্যান্ডে সবসময় 0 বসবে, রাইট হ্যান্ডে সবসময় 1 বসবে। লেফট হ্যান্ডে 0, রাইট হ্যান্ডে 1। তাহলে দেখেন লেফট হ্যান্ড 0, এখানে আসি লেফট হ্যান্ড 0, সরি রাইট হ্যান্ড 0, লেফট হ্যান্ড 1, হ্যাঁ উল্টা বলে ফেলছি। তাহলে এটা কি হবে 0 1। আচ্ছা, তারপর 1 0 1। আচ্ছা, আমি আবার বলছি, খুব খুব সহজে আমি আরেকবার একটু বলছি, আমরা যারা বুঝতে পারিনি এখনো তাদের জন্য। আমাদের যে জিনিসটা আমরা কাজ করতেছি, শুধু আমি আরেকবার শর্ট করে বলি, সেটার নাম হলো হফম্যান কোডিং। হ্যাঁ, তো হফম্যান কোডিংয়ের সিস্টেম হলো, কাহিনী হলো, সেটা হলো ডাটা কম্প্রেশন অ্যালগোরিদম। দ্যাট ইজ, আমি যখন নেটওয়ার্ক দিয়ে বিশাল ডাটা পাঠাবো, সেটা যদি ফুল আকারে বা পুরো ডাটাকে কম্প্রেস করে না পাঠাই, তাহলে অনেক অনেক জায়গা নিবে বা স্পেস অনেক নিবে বা যেতে অনেক সমস্যা হবে। কিন্তু কিন্তু সেটাকে যদি আমি, মানে যেতে সমস্যা হবে, কিন্তু সেটাকে যদি আমি কম্প্রেস করে পাঠাই, অর্থাৎ কম্প্রেস বলতে যদি সেটাকে জায়গায় স্পেস কমায় পাঠাই, তাহলে যেটা ঘটবে, তাহলে যেটা হবে সেটা হলো যে এটা খুব সহজেই নেটওয়ার্ক দিয়ে অনেক কম স্পিডে কম ডাটা নিয়ে সে সহজেই যেতে পারবে। সেটার কাজ হলো হফম্যান কোডিং, সেটার কাহিনী। সো এই হফম্যান কোডিং আমরা কিভাবে করব, সেটার জন্য আমরা টোটাল ক্যারেক্টারগুলোকে কাউন্ট করব, যে কয়টা ক্যারেক্টার আছে, যেমন এ আছে 3টা, বি আছে 5টা, 6টা, এইভাবে কাউন্ট করব। কাউন্ট করার পর ছোট থেকে বড় সাজাবো, যেমন ই 2টা, সি 3টা, ডি 4টা, এইভাবে ছোট থেকে বড়। তারপর প্রতি 2টা 2টা করে দিয়ে ট্রি বানাবো, বাম দিকে ছোট ডান দিকে বড় রাখবো, এরকম করে করে আমরা ট্রি বানাবো। আচ্ছা, তারপর কি করব ট্রি বানানোর পরে, এক মিনিট বুঝাচ্ছি আমি। আচ্ছা, সো লেফটে আমি 0 রাখবো, রাইটে সবসময় 1 রাখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একজন ভাই প্রশ্ন করছে, আপু লুমার জাহান নিশা এ প্লাস ইও 5 বিও 5, তাহলে বি আগে রাখা যেত না? অবশ্যই, আপনার খুশি, আপনি বিকে রেখেও করতে পারেন আপু, সেম সেম জিনিস আসবে। আপনি আজকে বাসায় বি রেখে প্র্যাকটিস করে দেখবেন একবার, দেখবেন যে সেম রেজাল্ট আসবে। তাহলে যাই হোক, আমরা কিন্তু কোডগুলা পেয়ে গেছি। হ্যাঁ, কোড যেহেতু পেয়ে গেছি, সো আমি আগের স্টেপটা একটু মুছে দিই। এই স্টেপগুলো যেগুলো, যে স্টেপ 1 থেকে তো আপনারা লিখছেন সবাই, এগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের স্পেস লাগবে, তো জায়গা লাগবে, সো এগুলো মুছে দিচ্ছি। এখন আমরা চার্টটা বানাবো, যে এক্স্যাক্টলি কি কি চার্টে এখন যাবে। হ্যাঁ, তাহলে আমি আবার চার্ট বানাই। তো আমার ক্যারেক্টার কি কি আছে, সিএচ এর ক্যারেক্টার আছে কি কি, এ বি সি ডি ই। আচ্ছা, ই, তাইলে আমার ক্যারেক্টার আছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, তাহলে এখন এই ফ্রিকোয়েন্টলি কাউন্ট এর জন্য আমি কি পাইছি সেটা এখন বের করবো। দেখেন এ কোথায় আছে, আমার এ আছে এই জায়গায়, তাহলে এর জন্য আমি কি পাইছি 0 1 1। দেখেন যান, এর জন্য আমি কি পাইছি হিসাব করেন, যে 0 1 1, এটা পাইছি আমি এর জন্য। তাহলে লিখি এ মানে 0 1 1। বি মানে কি পাইছি, এই যে 1 0, তাহলে বি মানে পাইছিল 1 0। আচ্ছা, সি মানে কি পাইছি 1 1, সি মানে 1 1। ডি মানে কি পাইছি, ডি মানে 0 0। ই মানে কি পাইছি, ই মানে পাইছি 0 1 0 0 1 0। তাহলে দেখছেন এ 8 বিট থেকে আমি কমাই নিয়ে আসছি কত, 3 বিটে। বি নিয়ে আসছি মাত্র 2 বিটে, বি নিয়ে আসছি 2 বিটে, হ্যাঁ টপ ডাউন। সি মানে 2 বিটে, ডি এটা তো এরকম এরকম আমি নিয়ে আসছি। ঠিক আছে, সো আমার এ ছিল কয়টা, এ ছিল আমার এ ছিল কয়টা, এ ছিল 3টা, টোটাল টোটাল 3টা। আমার বি ছিল কয়টা, বি ছিল বি ছিল 5টা, সি ছিল 6টা, ডি 4টা, ই মানে 2টা। এই হলো আমার টোটাল, এতগুলো ছিল। এখন দেখেন টোটাল কত বিট হলো, সাইজ সাইজ কত বিট হলো, এখন আমরা হিসাব করি। এখানে আমরা 3 বিট পাইছি এর জন্য, তাই না? তাহলে এর জন্য পাইছি 3 বিট, মাত্র 3 বিট দিয়ে আমি একে পাঠাইতে পারতেছি। তখন আমি পাইছিলাম 8 বিট,
আস্কি ক্যারেক্টারের ক্ষেত্রে, কিন্তু এখানে আমি পাইলাম 3 বিট, তাহলে কত 3 মাত্র 24, 1 2 3, 3 4 12, সরি আমি পেলাম কত 3 বিট, আর এখানে 3, 3 3 9, 9 হবে, আমি তো ভুল হিসাব করতেছি, গণায় ভুল করতেছি, যাই হোক এখানে 3 বিট, আর আমি পেলাম 3, 3 3 9, এখানে 2 বিট 5 মানে 10, এখানে 2 বিট 6 মানে 12, এখানে 2 বিট 4 মানে 8, এখানে 3 বিট 2 মানে 6। এই হলো আমার টোটাল স্পেস পাইলাম। তাহলে আমি এখন যোগ করলে কত হয়, এখানে যোগ করলে কত হচ্ছে যে 8 6 14, 14 আর 12 24, 26, 26 10 36, 36 9 45, টোটাল আমি পাচ্ছি কত 45 বিট। টোটাল স্পেস পাচ্ছি আমি কত 45 বিট। সো এখন দেখেন যে কতটা সাইজ কমে গেছে, আগে পাইছিলাম আমি 160, হ্যাঁ সাইজটা আবার রিপিট করতেছি, ওকে। তাহলে আগে আমার কি ছিল, আস্কি, আস্কিতে কি ছিল, আস্কিতে ছিল যে 8 বিট করে, তাই না, আস্কিতে ছিল কি 8 বিট। সো এ যদি হয় 3টা, তাহলে আমার কত যাইতো এর ক্ষেত্রে 3 × 8 মানে 24 বিট যাচ্ছে। কিন্তু হফম্যান কোডিং করার পরে আমি এ পাইলাম কয় বিট, এ পাইলাম 011 মানে 3 বিট। তাইলে আমার টোটাল আফটার হফম্যান, এটা হলো কি আফটার হফম্যান অ্যাপ্লাই করার পরে, হ্যাঁ আফটার হফম্যানের পরে আমি কী পাচ্ছি 3 বিট, তাহলে কত হলো 3 × 8 মানে না সরি 3 × 3, 3 বিট জায়গা আর ক্যারেক্টার 3টা, তাহলে 3 3 9, অনলি 9 বিটে আমি কনভার্ট করে ফেলতে পারছি, ঠিক আছে। তাহলে সি কত আছে 6, সি আছে 6, সি আছে কয়টা 6টা, আর সি এর জন্য বিট পাইছি কি, সবাই একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করি। আচ্ছা সি আছে আমার 6টা, সি আছে 6টা, আর বিট পাইছি 11 মানে 2 বিট, তাহলে 6 × 2 বিট মানে কত হলো মাত্র 12 বিট, হ্যাঁ। আর আগে লাগতো 6 আর 48 বিট, আগে আগে সি ছিল 6টা × 8 বিট মানে টোটাল 48 বিট যাচ্ছে, আর আফটার হফম্যান আমি মাত্র 12 বিটে ট্রান্সফার করতে পারছি। সো আফটার হফম্যান করার পরে আমার মাত্র 45 বিট হয়ে যাচ্ছে। সবাইকে বুঝতে পারলাম এই পর্যন্ত? প্লিজ এভরিবডি, সবাইকে আমি বুঝতে পারলাম ভাই, সবাইকে বুঝতে পারলাম, সবাইকে বুঝছি, একটু বলেন, কেউ না বুঝলে আরেকবার একটু বলেন। সি তো 6 হবে ভাই, 6 দুগুণে 18, 2 বিট। তারপরে যদি আমি ই এর কথা চিন্তা করি, ই ই হলো 2টা আছে টোটাল ক্যারেক্টার, আর বিট হলো কটা 3 বিট, 010 মানে 3 বিট, তাহলে 2 × 3 বিট তাহলে 6। আচ্ছা সবাই ক্লিয়ার না? ইয়েস ভেরি গুড, সবাই ক্লিয়ার, ফাইন। তাহলে দেখেন এখন আপনার মনে প্রশ্ন জাগে না যে ভাইয়া আপনি তো আপনি তো পাঠাইলেন, আপনি তো এটাকে পাঠাইলেন, হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি তো এটা পাঠাইলেন, হ্যাঁ হ্যাঁ আপনি তো আপনি তো আপনি তো এটা পাঠাইলেন, কিন্তু প্রশ্ন হইল এখন যেখানে জিনিসটা ডিকোড হবে, এনকোড তো আমি করে পাঠাইলাম, কিন্তু যেখানে ডিকোড হবে সেখানে তো সে বুঝবে কি করে যে 011 মানে এ, 10 মানে বি, সি মানে 11 মানে যে সি, সেটা কি করে বুঝবে? কারণ আমি তো এটা চেঞ্জ করে দিচ্ছি, নিজের মতো করে বানাইছি, তাই না? তখন সেটার জন্য এই 45 বিট প্লাস এই ট্রিটা আমাকে পাঠানো লাগবে, অথবা এই ফ্লো চার্টটা, এই চার্টটা পাঠানো লাগবে, হ্যাঁ হ্যাঁ এই যে মিলন আমি সেটাই বলছি, হ্যাঁ আচ্ছা এটার সাথে আজকে কোনো রিলেশন নাই। তখন যখন আমি এনকোড করতে পারলাম, কিন্তু যখন আমি ডিকোড করব তখন মাস্ট বি এই ট্রিটাকে পাঠানো লাগবে, অথবা এই টেবিলটা পাঠানো লাগবে। তাইলে নেটওয়ার্ক দিয়ে যখন যাবে তখন কিভাবে যাবে, বি মানে 10, বি মানে 10, সি মানে 11, সি মানে 11, এ মানে 011, বি মানে 10, বি মানে 10, ডি মানে 00, এভাবে করে করে নেটওয়ার্কে গেল। নেটওয়ার্কে দিয়ে যখন অন্য ইউজারের কাছে যাবে তার সাথে এই ট্রিটা আমাকে পাঠানো লাগবে। সো যখন আমি এই ট্রিটা এক্স্যাক্টলি এ বি সি ডি এমনি ট্রি আকারে পাঠাবো তখন কিন্তু সে আস্কি ভ্যালু হিসেবেই যাবে। তাইলে তখন আরও এক্সট্রা কত যাবে, 1 2 3 4 5, তার মানে 5 × 8 মানে 40 বিট এক্সট্রা আরও
তার সাথে যাবে, 40 বিট এক্সট্রা যাবে। তার মানে দেখেন 160 বিটকে আমি কত 45 আর 40 মানে 95-এ আমি কনভার্ট করে ফেলতে পারছি। সো এইটা গেল, এই ট্রিটা যখন তার কাছে গেল, সে এখন ডিকোড করবে। কেমনে ডিকোড করবে সেটা একটু বুঝাই। সে ডিকোড করবে, তার কাছে তো আসছে 1 0, সে দেখবে 1 আর 0 মানে কি, সে বসায় ফেললো বি। তার কাছে আসছে 1 1, সে বসায় ফেললো 1 1 মানে কি সি। তার কাছে আসছে 1 1, আবার সে বসায় ফেললো সি। তার কাছে আসছে 0 1 1, সে বসায় ফেললো কি এ। সো সেইভাবে এই ট্রিটা দেখে এই জিনিসটাকে বসায় ফেলতে হবে। তার মানে যখন ডাটাটা আমি পাঠাবো মাস্ট বি এই ট্রিটাও তার সাথে, বা এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা তার মধ্যে এই ডাটাগুলোর সাথে রিসিভার এন্ডে পাঠানো লাগবে। কিন্তু দেখেন রিসিভার এন্ডে পাঠানোর পরেও কিন্তু আমি মাত্র 95 বিটের মধ্যে জিনিসটাকে কমপ্লিট করে ফেলতে পারছি, যেখানে যদি আমি নর্মালি পাঠাইতাম 160 বিট লাগছিল আর কি। সো কত কমে আমি জিনিসটাকে পাঠিয়ে দিতে পারলাম। সো এটাই হলাম সুবিধা। সো আস্কি ভ্যালুটাকে আমি কমাইয়া নিজের মতো করে হফম্যান কোডিং দিয়ে আমি কি সহজে ডাটাটাকে পাঠিয়ে দিতে পারতেছি। সো এই যে সিস্টেম বা এই যে প্রসিডিউর, এই জিনিসটাকে বলা হয় হফম্যান কোডিং। সো এনকোডিং অ্যান্ড ডিকোডিং এই টেকনিকটাকে বলা হয় হফম্যান কোডিং। হ্যাঁ, এক্সট্রা বিট ইমরান, এই যে আমি বললাম এক্সট্রা বিট, ধরেন ট্রিটা যখন যাবে বা টেবিলটা যখন যাচ্ছে, তখন তো এই যে টেবিলেতে তো যাচ্ছে বেসিক্যালি এ বি সি ডি ই, তাহলে এ বি সি ডি ই চারটার জন্য 40 বিট এটা হিসাবে যাচ্ছে। এগুলো তার কিছু যাচ্ছে না, তাই না? আর যাচ্ছে এ বি সি ডি ই আর এই যে বাইনারি কোডটা, হ্যাঁ এই বাইনারি কোড, তাহলে কত বিট 3 বিট, 4 5 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 40 যোগ 12 মানে 100, 40 12 মানে 52 বিট, 52 বিট যাচ্ছে। আর ওখানে আমি 45 পাচ্ছি, তাহলে 52 যোগ 45 এতগুলো বিট যাচ্ছে মাত্র। হ্যাঁ তাহলে এই টেবিল যদি পাঠাই তাহলে যাচ্ছে কত 52 বিট টেবিলের জন্য, আর 45 বিট হলো ডাটার জন্য। আর তাহলে 5 2 7 আর হলো 5 4 9 97 বিট যাচ্ছে। আর নর্মালি যদি পাঠাই তাহলে আমার যাচ্ছে হলো 160 বিট। সো কোনটা বেটার? এই যে 97 বিট এটা। হ্যাঁ 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 আজকে রিলেশনটা এটাতে। হ্যাঁ এখানে তো চেঞ্জ হয়ে গেল। ইয়েস, এখানে চেঞ্জ হলে সমস্যা কি? এটা তো আমার যাচ্ছে, এই যে এই বিটটা তো যাচ্ছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 বিট তো আমি পাঠাচ্ছি এক্স্যাক্টলি। হ্যাঁ এটাও পাঠাচ্ছি। যদি এই 12 বিটটা না পাঠাই তাহলে তো আমি এই ট্রিটা পাঠাচ্ছি, ধরেন এই ট্রিটা। সো এই ট্রিতে তো আমার এবিসিডিগুলো যাচ্ছে এবং এই কোনটার জন্য কি সেটাও যাচ্ছে। তো সব মিলে আমার 97-এর ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা করতেছি, আমি আরেকবার বলতেছি। হ্যাঁ আমি সবাইকে একটু আরেকবার বলছি, সবাই একটু ক্লিয়ার হন। হুম আচ্ছা আমি আবার রিপিট করতেছি। হ্যাঁ আবার রিপিট করতেছি। ওকে, সো আমি এটাকে মুছে ফেলি। আচ্ছা আচ্ছা, সো আমরা যে পর্যন্ত বুঝছি এটা একটু মনে রাখি যে আমরা বুঝছি হলো আমাদের এনকোডিংটা আমি করলাম এই পর্যন্ত আমরা বুঝছি। এখন ইউজার এন্ডে যে রিসিভার এন্ডে যে ডিকোড করবে সেটা কেমনে করবে? ধরেন এই রিসিভার এন্ডে আমি পাঠাইছি হলো কি, এই রিসিভার এন্ডে পাঠাবো শুধু ক্যারেক্টার, আর হইলো এই ক্যারেক্টারের এগেনস্টে যেই কোডটা আমার জেনারেট হয়েছে সেইটা। হ্যাঁ তাইলে এই ক্যারেক্টারটা যখন পাঠাবো তখন তো আর আমি জেনারেটেড কোড হিসাবে পাঠাতে পারবো না, রিসিভার এন্ডে তো চিনতে হবে এ মানে কি, তাই না? তাকে আমি রিয়েল আস্কি দিয়ে পাঠাবো। তাহলে রিয়েল আস্কি দিয়ে যখন পাঠাবো, এখানে কয়টা ক্যারেক্টার? টোটাল ক্যারেক্টার হলো আমার 5টা। আর আস্কি ভ্যালু, আস্কি এখানে কত আছে? আস্কি আছে হলো 8 বিট একটা করে, তাই না? তাহলে টোটাল কত হলো? 40 বিট, 5 40। হ্যাঁ 5 × 8, তার মানে আমি টোটাল 40 বিট পাঠাবো। কিন্তু এই কিগুলো তো পাঠানো লাগবে, 0 1 1 যে এর জন্য, 1 0 যে বি এর জন্য, সেটা তো পাঠানো লাগবে। সেটা তো আমার সাইজ কত লাগবে গণি, 1 2 3 বিট, 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12 বিট এটা দিয়ে আমি পাঠাইলাম। তাহলে আমার কত হলো? 12 বিট। তাহলে 40 যোগ 12 বিট পাঠাবো আমি এই টেবিলটার জন্য, মানে 52 বিট, 52 বিট পাঠাইলাম। হ্যাঁ আচ্ছা, আর এখানে আমার এক্স্যাক্টলি এই ডাটাগুলো যে যখন পাঠাবো, এই ডাটাগুলো টোটাল কম্প্রেশন করার পরে কত সাইজ হয়েছিল? সাইজ হয়েছিল 45 বিট। তাইলে ওই ডাটার সাইজ হলো আমার কত কত বিট? 45 বিট এটা পাঠাইলাম। তাইলে 7 5 4 9 97 বিট আমি নেটওয়ার্ক দিয়ে পাঠাইলাম। নেটওয়ার্কের উপাশে যাওয়ানোর পরে সেই টেবিলটাকে এক্সট্রাক্ট করে তারপরে এই কোডগুলো এই এই টেবিলটাকে এক্সট্রাক্ট করে
সে এই যে কোডগুলো যে আমি পাঠাইছি ডাটার মধ্যে, এই কোডগুলো থেকে সে আবার রিয়েল ক্যারেক্টারটাকে বের করে নিবে। নিলেই দেখেন আমার এবিসিডি হয়ে যাবে। কীভাবে? সে তার কাছে তো এখন রিসিভার এন্ডে আছে 10 মানে কি বি, সে বি পাস করে এলো। তারপরে 11 পাইলো, 11 মানে কি সি পেয়ে গেল। আবার 11 পাইলো, সি পেয়ে গেল। এ মানে কত? এ আবার তখন পাইলো কি 011, 011 মানে কি এ, এ পেয়ে গেলো। এভাবে সে ডিকোড করে নিল জিনিসটাকে। তো এবার বুঝছেন সবাই? এবার কি সবাই বুঝেছেন? বুঝলে আমি সেম আরেকটা প্রবলেম দিব আর কি। সবাই কি বুঝছি এবার আমরা? হুম। এবার কামরুল ইসলাম আজকিটা বুঝছেন তাই না? এবার কামরুল ইসলাম, এমডি আলামিন হাওলাদার, আপনারা নিশ্চয়ই বুঝছেন। আমি তো ডাটাটাকে এনক্রিপ্ট করে পাঠালাম, কিন্তু যখন টেবিলটা নিব তখন তো আমার এবিসিডি রিয়েলগুলোই পাঠানো লাগবে। হ্যাঁ, ফার্স্ট ক্যারেক্টারের জন্য তো 10 নাকি 101 সেটা তো না রে ভাই। উত্তম কুমার, এটা তো আমি একটা অ্যারে দিয়ে পাঠাইলাম, অ্যারেতে পাঠাইলাম যে 1011 11 011 এরকম করে আমি একটা একটা ইয়া পাঠাইলাম, রিসিভার এন্ডে একটা প্যাকেট পাঠাইলাম। তখন সংযোজন সে দেখবে 10 আসছে। 10 মানে কি? এই 4 থেকে দেখলো 10 মানে বি, বসাই দিল বি। আবার সে 11 পাইলো। 11 মানে কি? সি, সে সি বসাই দিল। এরকম আমি আলাদা আলাদা ধরেন 10, ধরেন আমি এভাবে পাঠাইলাম 10,11,11, এভাবে আমি পাঠাইলাম সেপারেট করে। সেটা তো আমরা পাঠাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ, 160 বিট হলো রিকোয়ার্ড ফর ফুলি ক্লিয়ার না উত্তম কুমার? ভেরি গুড, এই তো বুঝছে। সো 160 বিট হলো যদি আমি হফম্যান কোডিং না করে পাঠাইতাম, কিন্তু আফটার হফম্যান কোডিং করানোর পরে টেবিল সহ অথবা ট্রি সহ আমার মাত্র 97 বিটে আমার জিনিসটা কভার হয়ে গেছে। সো এই যে সুবিধাটা, এইটাই হলো হফম্যান কোডিং। সো আমি এবার আসি। তাহলে আপনারা সবাই বুঝছেন তাই না? সবাই বুঝছেন আশা করি, কমেন্ট করতেছেন, আশা করি বুঝছেন। এখন সেম জিনিসটা পরীক্ষায় কিভাবে আসে? এত বড় করে দিলে তো আপনাদের অনেক টাইম লাগবে তাই না? পরীক্ষায় বললো, পরীক্ষায় ওই সংখ্যাটার কাউন্টার দেওয়া থাকবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরীক্ষায় ওই সংখ্যাটার কাউন্টার দেওয়া থাকবে না। তাহলে পরীক্ষা কি আসবে? পরীক্ষা দেওয়া থাকবে যে ফ্রিকোয়েন্ট কাউন্ট দেওয়া থাকবে এরকম যে এ, এ হলো 5, বি 9 টাইমস, সি 12, ডি 13, ই 16, এফ 45। তখন বলবে যে এই জিনিসটার জন্য আমরা হফম্যান কোড কি কি পাবো বা কিভাবে হবে সেটা করে দেখাও। তাহলে দেখেন এটা আমরা করি। পরীক্ষা এরকম দেওয়া থাকবে এক্সাম্পল যে এ এত 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 সলভ ইউজিং ইউজিং হফম্যান, সলভ ইউজিং হফম্যান, অথবা দেওয়া থাকবে কম্প্রেস ইউজিং হফম্যান, এরকম ছিল আর কি। হ্যাঁ, এটা একটা কোশ্চেন যেটা পরীক্ষা আসছিল। আমি এখন যেটা দেখাচ্ছি এটা একটা কোশ্চেন যেটা পরীক্ষা আসছিল। সো আমাদের কাজ কি? সর্টিং করা। সো স্টেপ 1 আমরা সর্ট করব তাই না? আমরা জাস্ট স্টেপ 1-এ কী করবো? সর্ট করে ফেলবো। এ আছে কত? 5, বি আছে 9, সি 12, কোনো একটা লাইন যেটা আমরা নেটওয়ার্কে পাঠাচ্ছি যার মধ্যে এ বি সি ডি ই এই সংখ্যাগুলো আমার এরকম আছে তাই না? তাহলে আমরা কী করবো? প্রথম দুইটাকে নিব, নিয়ে আমরা বানাবো। তাহলে 9 5 কত হলো? 14। 14 এখানে ছোটোটা আমরা নিব এ, এ হলো আমার কত? 5, আর এখানে নিব আমি বি, বি হলো আমার কত? 9, নিয়ে ফেললাম। আচ্ছা, তাহলে স্টেপ 2-তে কী হবে? স্টেপ 2-তে আমরা কি পাবো? যে এ প্লাস বি হলো আমার 5 9 14, আমি পেলাম কত? 14। তারপরে আছে কত? সি 12, সি আছে কত? 12। আচ্ছা, এটাকে আমি একটু লাস্টে লিখি। হ্যাঁ, তাহলে আমার সর্টিংটা আরেকবার করা লাগবে না। স্টেপ 2 মনে করেন। হ্যাঁ, তাহলে এ বি 14 পাইলাম, আমার সি আছে কত? 12, ডি আছে 13, তারপরে ই আছে 16, এফ আছে 45, এফ আছে 45। তাহলে আমি কি এই দুইটা নিয়ে করবো তাই না? এই দুইটা নিয়ে করবো, 12 আর 13 নিয়ে করবো, এই দুইটা নিয়ে করবো। এই দুইটা নিয়ে করলে আমার কি হবে? 25, 25 হলে এখানে আমার হবে সি 12, আর এখানে হবে ডি আমার 13। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টেপ সিতে আমার কি হবে? স্টেপ সিতে আমি পেয়ে গেলাম কত? 25, আর এখানে 14 16। তাহলে এর আগে লিখি এ প্লাস বি সমান সমান 14, ই আছে আমার কত? 16, আমি
সি প্লাস ডি পেয়েছি হলো 25, আর এফ আছে আমার কত 45। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাস নিতেছি। হ্যাঁ এই তো, আমার তো 11:30 11:45 বাজবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মানে এই 3 নম্বর স্টেপটা এখন কি হবে, হ্যাঁ 3 নম্বর স্টেপে কি হবে, যদি আমি এখন 3 নম্বর স্টেপে যাই, আমার 14 আর 16 হলো সবচেয়ে ছোট আর কি। তাহলে 14 আর 16 যোগ করলে কত হয়, আমার হচ্ছে 30। 30-এর মধ্যে 16, আমার মানে 16 মানে ই এইদিকে চলে যাবে, ই যেটা আছে 16, আর এইদিকে চলে আসবে এ, এ প্লাস বি। তো এ প্লাস বি আমার কোন স্টেপে ছিল, প্রথম স্টেপে ছিল। সো ওটা দেখে দেখে আমি লিখে ফেলি হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ এখানে ছিল আমার এ, এখানে হলো আমার বি। ঠিক আছে, এটা ছিল আমার এই স্টেপে। নেক্সট স্টেপে আমি কি পাই, তাহলে স্টেপ 4-এ আমি কি পাই, স্টেপ 4-এ পাই সি প্লাস ডি সমান সমান 25, আর এখানে পাই হলো এ বিই, এ প্লাস বি প্লাস ই। এটা কিন্তু আপনার ইন্টারনাল নোড লিখলে হবে আর কি, হ্যাঁ। সো এটা ই পাই, আর এফ পাই কত 45, যেটা অলরেডি ছিল। সো আমার হলো এই দুইটা এখন বড়। সো এই দুইটাকে নিয়ে আমি আমার বানাই 30 আর 25কে নিয়ে, তাহলে আমার কত হবে 55, 55। তো এইদিকে চলে আসবে আমার সি প্লাস ডি। সো সি প্লাস ডি মানে কোনটা অ্যাকচুয়ালি, এই যে এটা আমি লিখে ফেলি হয়ে যাচ্ছে যে 25, এখানে ছিল সি, এখানে ছিল আমার হলো ডি। 55-এর এই পাশে কী হবে, এ প্লাস বি প্লাস ই, মানে 30, 30, 30-এর এখানে কি 14, আমার ছিল এ, আমার হলো এখানে বি, আর এখানে ছিল আমার হলো ই। ঠিক আছে, এই ছিল আমার অবস্থা আর কি। আচ্ছা, এই ছিল আমার অবস্থা, এই ছিল আমার অবস্থা এখানে। আচ্ছা, এখন আমার কি হবে স্টেপ 5-এ, আমি যদি স্টেপ 5-এ যাই, তাহলে কিন্তু আমি এই দুইটাকে একসাথে করে ফেলেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই মিলে আমার হয়ে গেছে হলো 55, আর এফ উপরে থাকবে, এটা হলো 45। তখন আমার যে নিউটা হবে সেটা হবে কত 100, 100, এখানে হবে 45, সরি এখানে হবে আমার, মুছিয়ে দিই, 100, এখানে হবে আমার এফ, মানে এটা ছিল 45, বাকি পুরোটা অংশ আমার এখানে হবে, দ্যাট ইজ 55, তারপরে 25, তারপরে হবে আমার সি, তারপরে হবে আমার ডি, সিডি, আর এখানে হবে আমার কি সিডি, এখানে হবে আমার 30, তারপরে এখানে হবে 14, এখানে এ, এখানে বি, এখানে হবে আমার ই। এই হলো মানে হফম্যান কোডিংটা, হ্যাঁ এই হলো আমার হফম্যান, এই হলো আমার হফম্যান কোডিংটা ফাইনালি এরকম হয়ে দাঁড়াবে আর কি। সবাই বুঝছেন কিনা আমাকে বলেন তো ভাই, সবাই আমাকে সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন, হফম্যান কোডিংটা সবাই বুঝেছেন কিনা আমাকে একটু বলেন প্লিজ এভরিবডি। আমি সবার থেকে জানতে চাচ্ছি, তাড়াতাড়ি করতে হবে, আমার আরও 2টা অ্যালগোরিদম বাকি আছে। সবাই একটু বলেন তো বুঝেছেন কিনা এ পর্যন্ত। হ্যাঁ, কে বুঝেন নাই, কে বুঝেন নাই, রিমি আপু বুঝছেন, রিমি আপু, আচ্ছা কামরুল ইসলাম বুঝেছেন, সবাই বুঝছে, সবাই বুঝছি, নিশা বুঝছেন, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, সবাই আমরা বুঝেছি। হ্যাঁ, এখন আমি কি ফ্রিকোয়েন্টগুলো বের করব, মানে ফ্রিকোয়েন্টগুলো বের করার জন্য আমাকে কি নাম্বারিং করতে হবে। তা নাম্বারিং করি, এফ এ লেফট সাইড 0, রাইট সাইড 1, 0 1 0 1 0 1 0 1, হ্যাঁ নাম্বারিং করে ফেলাম। এখন আমি নাম্বারিং করি, প্রথমে এফ, এফের জন্য কোড কি পাইলাম 0 এফ, তারপরে সি এর জন্য কোড কি পাবো, সি এর জন্য পাবো 100 100 পেলাম, ডি এর জন্য কোড কি পাবো 101, এর জন্য কোড কি পাবো 1100, হ্যাঁ বি এর জন্য কি কোড পাবো 1101, আর ই এর জন্য কি কোড পাবো 111। এই হলো আমার হফম্যান কোডিংটা আমি পেয়ে গেলাম, তাই না। সো সো আরে বাবা, আলামিন হাওলাদার মনে খুব খুশি, বড় করে ইয়েস।
সো কোড বের করা বুঝেছেন, হফম্যান কোডিং কমপ্লিট, আমার এনকোডিং কমপ্লিট। তারপর তারপর তো বাকিটা নিজেরাই পারবেন, তারপর তো আর কিছু করার নাই। ওই স্পেস কিন্তু হিসাব করে দেওয়া লাগবে না, পরীক্ষায় পর্যন্ত লিখলেই চলবে। হ্যাঁ, যদি ডিকোডিং করতে বলে তাহলে আপনি জাস্ট দেখাই দিবেন যে কীভাবে আমরা ডিকোডিং করতে পারি। সো হফম্যান কোডিংটা বের করা পর্যন্তই আমাদের কাজ, এক্স্যাক্টলি এই পর্যন্তই আমাদের কাজ, মানে এর বাইরে আর আমাদের কিছু করা লাগবে না। আচ্ছা, সো আমরা সবাই কি বুঝেছি এ পর্যন্ত? সবাইকে হফম্যান কোডিংটা বুঝেছি? সবাই কি বুঝেছি হফম্যান কোডিং? আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। হফম্যান কোডিংটা কি সবাই ফাইনালি বুঝলাম, তাই না? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝছি না? আচ্ছা ফাইন। সো সবাই যেহেতু আমরা বুঝলাম, এখন আমরা এটা বাদ, এখন আমরা চলে যাব নেক্সট অ্যালগোরিদম। হ্যাঁ, নেক্সট অ্যালগোরিদম। নেক্সট অ্যালগোরিদম আমরা খুব তাড়াতাড়ি পড়াবো, অনেক সহজ দুইটা জিনিস যেগুলো পরীক্ষায় প্রায় আসে। আচ্ছা, তামিম প্রশ্ন করেছে। হ্যাঁ হ্যাঁ, ডিকোডিং আসলে কীভাবে করব সেটা আপনি আগেরটা থেকে একটু দেখে নিন। হ্যাঁ, দেখাতে হবে কোথায়? এই যে আমি যেভাবে দেখাইছি এভাবে দেখাইলেই হবে, স্টেপ 1 2 3 এভাবে করলেই চলবে। হ্যাঁ, তামিম সিএসি বলেছে যে A1100 কেমনি হলো। তামিম সিএসি, এই যে ভাই, এই যে তামিম সিএসি, খেয়াল করেন, এই যে আমার কোথায় আছে? এখানে আছে। তাহলে এতে আসতে কি কি পার হওয়া লাগছে? 1। এতে আসতে কি কি পার হওয়া লাগছে তামিম? 1, তারপরে 1, তারপরে এই যে 0, এই যে 0, তারপর আমি কি পাইলাম? পাইলাম। তাহলে কি হলো? 1100। তামিম আপনি কি বুঝেছেন? তামিম সিএসি আপনি বুঝেছেন ভাই? আচ্ছা, ডিকোডিংটা আগেরটাতে দেখেন, অনেক সহজ। ডিকোডিং কেমনে? আমরা যদি ডাটা পাঠাই ABCD ধরেন এখানে পাঠাইলাম, তাহলে মানে কি? নেটওয়ার্ক দিয়ে কি যাবে? এ দিয়ে 1100, বি দিয়ে যাবে 101, সি মানে কি 100, ডি মানে কি 101, এভাবে যাবে। তখন নেটওয়ার্কের কাছে এই টেবিলটা যখন যাবে, সে 1100 মানে বুঝে নিবে বি, তারপরে 101 মানে বুঝে নেবে সি, 100 মানে বুঝে নেবে সে ডি, এভাবে সে জাস্ট ডিকোড করে নিবে। হ্যাঁ, আচ্ছা, তামিম সিএসিও বুঝেছে। তাহলে হফম্যান কোডিং আজকে এই পর্যন্তই, এতটুকু পড়লে আপনাদের এনাফ। হ্যাঁ, সো ভালো করে একটু পড়ে নেবেন, কয়েকটা উদাহরণ নেট থেকে দেখে পড়ে নিলেও হয়ে যাবে। সো এখন আমরা দেখব গ্রাফ ট্রাভার্সিং, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। গ্রাফ ট্রাভার্সিং, আমরা পড়ব গ্রাফ ট্রাভার্সিংটা।